প্রিয় একজন ব্যক্তিত্ব যিনি ঠিক বাংলাদেশের মুক্তির পূর্ব মুহূর্তে চলে গেছেন, তার স্মরণেই আজকে, তার সম্মানে আজকে আমার এখানে আসা। এই জন্যে যে আমার শরীর সকাল থেকে বেশ খারাপ। আমার বন্ধুরা সবাই জানেন, কালিগরা জানেন, আমি প্রায়তই আজকে অসুস্থ হয়ে পড়ি এবং আমার প্রেশার নেমে একেবারেই নিচের দিকে নেমে গিয়েছিল। যাই হোক, সেটা ব্যক্তিগত ব্যাপার। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে আজকে আপনারা এখানে আমন্ত্রণ জানিয়েছেন। আমাকে সাংবাদিক ভাইরা একটু ছোট্ট চিট পাঠিয়েছেন বাংলায় বলার জন্য। আমি বাংলাতেই বলতাম, কারণ আমি ইংরেজিতে বলার সময় খুব স্বস্তি বোধ করি না, কারণ যে মেঠো রাজনীতিবিদ তো সেই জন্য আপনার সেটাই আমি সহজ এবং আপনারা আমি ভালো মনে করি আর কি। আমাকে একটা আপনার বিষয় দেয়া হয়েছে। সেই বিষয়টা হচ্ছে যে দ্য ফিউচার অফ বাংলাদেশ, গভর্নেন্স অ্যান্ড ডেমোক্রেসি। বিশাল ক্যানভাস, এবং যার জন্যে গত 100 বছরের বেশি ধরেও বোধহয় আমরা এই লড়াই লড়ছি, সংগ্রাম করছি, অসংখ্য প্রাণ দিয়েছি। কিছুদিন আগেই আমাদের প্রায় কয়েক হাজার তরুণ তাজা প্রাণ চলে গেছে। এই বিষয় নিয়ে কথা বলা আমার জন্য নিঃসন্দেহে অত্যন্ত, আমি বলবো যে সম্মানের, কারণ এই লড়াইয়ে যারা চলে গেছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই যে বাংলাদেশ সত্যিকার অর্থেই একটি সুন্দর, একটি সমৃদ্ধ, একটি শান্তিপূর্ণ, সুখী বাংলাদেশের স্বপ্ন দেখছে তার সৃষ্টির পর থেকেই। আমি দার্শনিক কোনো বক্তব্য রাখবো না, একেবারে মেঠো কথায়, মেঠো ভাষায় মানুষের যেটা প্রয়োজন, এখন যে বিষয়গুলো নিয়ে মানুষ অত্যন্ত চিন্তিত, কথা বলছে, সেই বিষয়টা নিয়েই কথা বলতে চাই। আপনারা নিশ্চয়ই, আমার একটা বদনাম আছে আর কি বলা যায়, যে আমি রবি ঠাকুরের একটু ভক্ত বেশি, প্রায় রবি ঠাকুরের রেফারেন্স দিয়ে কথা বলে ফেলি। রবি ঠাকুরের একটি কবিতা আছে যেটা প্রায় আমি বলি, কারণ এটা আমার সবচেয়ে ভালো মনে হয়। এটা আমার কাছে খুব অত্যন্ত আকর্ষণীয় মনে হয়। কবিতাটি হচ্ছে, দুঃসময় যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীতে গেছে ইঙ্গিতে থামিয়া, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করুণা পাখা। আসলে আমার চারদিকে তাকিয়ে, আপনাদের বিশেষ করে টেলিভিশনের টক শো, বিদ্বান মানুষদের কথা, আপনার রাজনীতির বক্তৃতা, সবকিছু শুনে সবাই কেমন যেন একটু হতাশ হয়ে পড়ছেন। বলছি যে এত যে রক্তপাত হলো, এত যে রক্ত ঝরলো, এত যে মায়ের বুক খালি হলো, তার পরিণতি কি হবে শেষ পর্যন্ত? আমি বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ভালো হবে এবং খুব ভালো হবে। কারণ আমরা বাংলাদেশের মানুষেরা চিরকাল ভালোর জন্য সংগ্রাম করেছি, লড়াই করেছি এবং জয়ী হয়েছি। বিশেষ করে আমাদের তরুণেরা, আমাদের ছেলেরা, আজকে বাংলাদেশের যা কিছু ভালো অর্জন সব তাদের জন্যে। আপনারা দেখুন, সেই প্রথম থেকে, যদি আমি পুনরাবৃত্তি করতে চাই না, 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে একেবারে এই শেষ 24 জুলাই আগস্টের আন্দোলন পর্যন্ত, প্রতিটিতেই কিন্তু সামনে ভ্যানগার্ডের যে ভূমিকাটা পালন করেছেন আমাদের ছেলেরা। সেখানেই আমাদের শক্তি। আর শক্তি আমাদের সেই মানুষগুলো, যে মানুষগুলোর কথা কিছুক্ষণ আগে রাশেদ তিতুমির বলে গেছেন, যেটা আজকাল আর কেউ আলোচনা করে না অনেকেই, ওয়েলফেয়ার ইকোনমিক্সের কথা, যাদের জন্য কথা বলা দরকার, সে আমাদের খেটে খাওয়া মানুষগুলো, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ। বৈষম্য তো তাদের কাছে, পুরো বৈষম্যটা তো সেইখানে।
সেই কথাগুলো কিন্তু আমরা অনেকেই বলছি না। তো আজকে এই মানুষগুলো কিন্তু দেখুন একেবারে হেসে হাসি মুখে সে কাজগুলো করে যাচ্ছে, তাদের বাংলাদেশকে তারা টেনে তুলে ধরছে। আমি কিছুদিন কাজ করার সুযোগ হয়েছিল আমার, যখন আমাদের বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, কৃষি মন্ত্রণালয়ে কিছুদিন কাজ করার সুযোগ হয়েছিল। তখন মাঠে ঘাটে ঘোরার অনেক বেশি সুযোগ সৃষ্টি হয়েছিল। আমি দেখতাম যে আমাদের কৃষকেরা কাজ করছে, আর তার পাশে ব্লক সুপারভাইজার নামে একদল সরকারি কর্মকর্তা আছেন, যারা কৃষকদের সঙ্গে তাদেরকে সাহায্য করে কৃষি উন্নয়নের জন্য। বিভিন্ন নতুন নতুন যে আপনার যে ইগুলো আসে, টেকনোলজিগুলো আসে, সেটাকে কিভাবে ডিসেমিনেট করা যায় মাঠের রোদে, সেটার জন্য। আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের সবচেয়ে দেশপ্রেমিক শ্রেণী বা পেশার মানুষ যদি থাকেন, তাহলে কৃষির মানুষেরা, তাদের সঙ্গে যারা কাজ করেন এই কৃষিবিদ, কৃষি বিজ্ঞানী, তাঁরা। কারণ এখন পর্যন্ত সবচেয়ে বেশি আপনি যদি বলেন যে কোথায় সাকসেসটা বেশি বাংলাদেশে, আমরা যখন 1971 সালে যুদ্ধ করি স্বাধীনতার জন্য, তখন আমাদের লোক সংখ্যা ছিল 7.5 কোটি, এখন লোক সংখ্যা আমাদের প্রায় 18 কোটি। সেই সময় আমাদের খাদ্য ঘাটতি ছিল প্রায় 28 লক্ষ টন, আর আজকে খাদ্য ঘাটতি প্রায় নেই বললেই চলে। এই পুরো খাদ্য ঘাটতি মিটিয়ে এই মানুষ, এতগুলো মানুষের খাদ্যের নিরাপত্তা প্রদান করে যে শ্রেণীটা কাজ করলো, সেটাই কৃষকেরা ও তাদের সঙ্গে যারা কাজ করেছেন সেই কৃষি বিজ্ঞানীরা বা কৃষিবিদেরা। এটা অনেকে আমরা বলিও না, বুঝিও না, জানিও না। আমি এই কথাগুলো এই জন্য বলছি যে এই বিষয়গুলো বোধহয় একটু জরুরি ভিত্তিতে দেখা উচিত। আমরা এখন খুব ব্যস্ত হয়ে পড়েছি যে আমেরিকা আপনার ট্যারিফ আরোপ করে ফেলেছে, এবং খুব দ্রুত যদি এই ট্যারিফের সুরাহা না করা যায় তাহলে আরো বড় বিপদে পড়তে হবে। এটা তো সত্য কথা। কিন্তু আমার মনে হয় যে আমরা এই শ্রেণীর মানুষগুলোকে যদি সামনের দিকে এগিয়ে আনতে পারি, তাদেরকে কাজ দিতে পারি, তাদেরকে আপনার বিভিন্ন প্রযুক্তি দিতে পারি, তাহলে এই সমস্যাগুলো আমরা অতি দ্রুত কাটিয়ে উঠতে পারবো। রাজনীতির সমস্যা আমাদের আছে, এই বরাবরই আছে, আজকের না। 150 বছর আগে যখন ব্রিটিশরা এখানে শাসন করতেন, তখন ওই একই আবার রবীন্দ্রনাথ আনতে হয়। রবীন্দ্রনাথ বলছেন, কাগজ নেড়ে উচ্চস্বরে পলিটিক্যাল তর্ক করে, মাথায় ছোট বহরে বড় বাঙালি সন্তান। পলিটিক্যাল তর্ক করা এটা আমাদের মজ্জাগত। আমরা আপনার চায়ের দোকানে বসে রাজনীতির কথা বলবো। আপনি গ্রামে, আপনারা ঢাকার মানুষেরা জানেন কিনা জানি না, তো আমার মনে ছাত্ররা অনেকেই গ্রাম থেকেই এসছে, যারা অনেক ছাত্র দেখতে পাচ্ছি আমি। গ্রামে গেলে দেখবেন গ্রামের রাস্তার পাশে একটা বাজারের পাশে ছোট একটা ঘুমটি ঘর বলি আমরা, চায়ের দোকান থাকে। সেই ঘুমটি চায়ের দোকানে আপনার লাল চা কেউ চিনি দিয়ে খান, কেউ দুধ দিয়ে খান, বলে দেয় আবার এই একটু মালাই মেরে দিও। তো ওই দোকানটা থেকে দেখবেন দুটো ভাগ হয়ে আছে, দুটো বেঞ্চ আছে। একটা বেঞ্চে আওয়ামী লীগের লোকেরা বসে, আর একটা বেঞ্চে বিএনপির লোকেরা বসে। আমি সত্য ঘটনাটাই আপনাদের সামনে বলছি। আজকে আপনার সামনে যারা বসে আছে, আপনারা সবাই অত্যন্ত আমার শ্রদ্ধেয় পণ্ডিত ব্যক্তি, এবং এই দেশের ধর্তাকর্তা। আপনার সমস্ত নীতি নির্ধারণ আপনারা করেন, আপনারা সেই নীতি নির্ধারণে সব সহযোগিতা করেন। আমার সামনে অনেক সফল ব্যবসায়ীরা আছেন, যারা এই দেশে ব্যবসা করে দেশকে মাফ করবেন অনেক ওপরে টেনে তুলে নিয়ে যাচ্ছেন। কিন্তু যে মানুষগুলো ওই গ্রামে একেবারে রোদ্রে ঘামে ভিজে কষ্ট করে যে ফসলগুলো ফলাচ্ছে, কাজ করছে, যে শ্রমিকটি, মহিলাটি, মেয়েটি সেই আপনার সেই গার্মেন্টসের ফ্যাক্টরিতে গিয়ে মাত্র 15,000 টাকার বেতনে যে কাজ করছে, তাদের কথা আমরা খুব চিন্তা করি না। আমার কাছে মনে হয় এদের কথা যেদিন আমরা সত্যিকার অর্থেই ভালো করে চিন্তা করব এবং সফলভাবে চিন্তা করব,
তাদের উন্নয়নের জন্য চিন্তা করব, তাদের কি করে একটা ঘর, একটা বাচ্চার অসুখ হলে তার চিকিৎসার ব্যবস্থা, তার লেখাপড়ার জন্য একটা স্কুলের ব্যবস্থা করতে পারবো। সেদিনই বোধহয় আমরা একটা সত্যিকার অর্থেই একটা সমৃদ্ধ বাংলাদেশ দেখতে পাবো। এটা হচ্ছে আমার আকাঙ্ক্ষা। আমার বয়স হয়ে গেছে, আমি রাজনীতিতে অনেকদিন আপনাদের সঙ্গে সামনে থেকেছি, অনেক আলোচনা সমালোচনা বিভিন্নভাবে হচ্ছে, কিন্তু আমার কাছে ফাইনালি যেটা মনে হয়েছে যে সেখানেই বোধহয় বাংলাদেশের সমস্ত ভবিষ্যৎটা লুকিয়ে আছে, সমস্ত ভবিষ্যৎটা। আসুন আজকে আমরা আমাদের বন্ধু এই সিরাজুল ইসলাম, যিনি তার সারাটা জীবন একটা সুন্দর সুখী সমৃদ্ধ একটা গৌরবময় বাংলাদেশের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে। আমাদের তিনি শুধু বন্ধু ছিলেন না, ক্লাসমেট ছিলেন, এবং পরের দিকে ছিলেন একেবারে সহকর্মী যোদ্ধা। আমি যখন জেলে শেষ সময়, সেই সময় সে চলে যায়। আমরা তাকে শেষ দেখাটুকু তার স্ত্রীর সঙ্গে, তার কন্যাদের সঙ্গে সেইভাবে টেলিফোনে কথা বলতে পারিনি। সিরাজুল ইসলামের সবচেয়ে বড় গুণ যেটা ছিল যে সে কখনো মাথা নিচু করত না, যা বিশ্বাস করত তা চিৎকার করে উচ্চকিত কণ্ঠে সবাইকে জানাত। এখানেই হচ্ছে একজন মানুষের যে দৃঢ়তা তা প্রমাণ পায়। সরকারি কর্মকর্তা ছিল, অনেকে বলতে এই বলো না ক্ষতি হবে, ভাবি বসে আছেন সামনে, জানেন খুব ভালো করে, কিন্তু সে বলতে না, আমার কথা আমাকে বলতেই হবে। সেখানে ছিল আমাদের সবুজ, সিরাজুল ইসলাম সবুজ। সেজন্য আমি খুব বেশি কথা বললাম না, শুধু এই কথাটুকু বলতে চাই যে আমি অত্যন্ত আশাবাদী। আমি বিশ্বাস করি যে আমরা সবাই যদি আজকে এইটুকু বুঝতে পারি যে আমাদের দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। এই যে বিষয়গুলো, এটা আমাদের মধ্যে, আমাদের মনের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে, গেঁথে নিতে হবে। আমাকে সাংবাদিক ভাইরা, একটা অভ্যাস আছে আমাদের সাংবাদিক ভাইরা, এটা ভালো না খারাপ আমি বলতে চাই না, ওনারা শুধু ঝগড়া বাজিয়ে দিতে চান। আপনার দেখবেন টকশোতে যারা অ্যাঙ্করের কাজ করে, ওর কাজ হচ্ছে শুধু ঝগড়া লাগিয়ে দেওয়া। আমার কাছেও আমার সাংবাদিক ভাইরা আমার খুব প্রিয়, তারা অত্যন্ত একেবারে ছোট ভাইয়ের মতো। আমার কাছে এমন একটা বিষয় পাঠিয়েছে যেটা নিয়ে কথা বলতে বলেছে, কিন্তু আমি তাই হতাশ করছি যে আমি সেটা নিয়ে কথা বলবো না, কারণ আমি এটা বলতে চাই না। বাংলাদেশে অনেক রাজনীতি আছে, এটা একটা, এর জন্মটাই হয়েছিল আপনার বহুত্ববাদের মধ্য দিয়ে। এটা আবার অনেকে ভুল বোঝাবুঝি করেন, মানে বহু চিন্তার মধ্য দিয়ে অনেকগুলো চিন্তা এসে এক জায়গায় আসে। আমরা বাংলাদেশের স্বাধীনতার সময় যখন লড়াই করি, তার আগে সেই সময় আমাদের নেতা অনেকেই ছিলেন, অত্যন্ত অত্যন্ত বড় বড় নেতা। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, হয়েছেন শহীদ তরবারদি, শেখ মুজিবুর রহমান, আমাদের মাহবুবুল্লাহ শাহ আসেননি আজকে এখানে বোধহয়, তিনিও তখন বিরাট নেতা ছিলেন। এখানে বাদুল্লাহ বসে আছে, তারাও বড় নেতাই ছিলেন তখন। তো আমাদের এক একজনের একটা চিন্তা ছিল, সেই চিন্তাগুলো ছিল যে কেউ আমরা সমাজতন্ত্র করব, কেউ সমাজকে পাল্টে দেব, কেউ কমিউনিজম করব, কেউ ধর্মীয় ব্যবস্থাকে এখানে প্রতিষ্ঠিত করব, ইসলামকে প্রতিষ্ঠিত করব, সব মিলিয়েছিল। তারপরে যুদ্ধ শুরু হয়েছে, তখন আমরা সবাই এক হয়েছি, এক হয়ে সে লড়াইটা লড়েছি। আজকে 24-এও সে একই ঘটনা ঘটেছে, বিভিন্ন চিন্তা ভাবনা নিয়ে আমরা এসেছি। যেদিন ছাত্রদের উপরে গুলি শুরু হয়েছে, তখন কিন্তু সবাই নেমে এসেছে রাস্তায়, ঠিক না? আজকে সেই একইভাবে আসুন আমরা সবাই এক হয়ে যাই। আমরা, সমস্যা আছে, সমস্যার সমাধান হবে, ইতিমধ্যে অনেক দূরে গিয়েছে। আমি প্রফেসর ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি দায়িত্ব নিয়েছেন, আমার বিশ্বাসও আছে যে তিনি সফল হবেন। আমরা আসুন আমরা সবাই মিলে তাকে সাহায্য করে, আমরা নিজেদেরকে সাহায্য করে আমরা সঙ্গে। তবে একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই, গণতন্ত্রের কোনো বিকল্প নেই, এবং গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না। ইট ক্যানট বি ইম্পোজড।
আপনি আমার উপরে চাপিয়ে দিলেন তা দেওয়া যাবে না, এটাকে চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, সেই জায়গাগুলোকে খোলা রাখতে হবে। এই কথাগুলো বলে আপনাদের সকলকে আবারও এই আশাবাদ আমি বলতে চাই যে নিশ্চয়ই সেই বিহঙ্গের মতোই একদিন না একদিন আমি তীরে এসে পৌঁছবো। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ অনারেবল মির্জা ফখরুল আলম ইসলাম আলমগীর, আপনার এই অসাধারণ মাটির গন্ধওয়ালা বক্তৃতার জন্য। সত্যি এই অনুষ্ঠানের স্বাদ খানিকটা পাল্টে গেছে। তো এখন রাইট নাও আই উইশ টু ইনভাইট প্রফেসর আব্দুল হান্নান